এরপর যে গ্ল্যান্ডটা নিয়ে পড়বো সেটা হচ্ছে প্যানক্রিয়াস, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অগ্নাশয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটা, এটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের সাথে অ্যাসোসিয়েটেড একটা গ্ল্যান্ড। এবার প্যানক্রিয়াস যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইন বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট যেটাকে অ্যাকচুয়ালি ডুওডিনাম বলা হয়, সেই ডুওডিনামের অ্যাকচুয়ালি এটা মানে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে বা এটা ওর সাথে অ্যাটাচ থাকে। তো স্মল ইন্টেস্টাইন যেটা করে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট খাবার যেগুলো থাকে সেগুলোর স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টেতে ডিওডিনামেতে সেটা অ্যাকচুয়ালি ডাইজেস্ট হয়। আর স্মল ইন্টেস্টাইনের পরের যে পার্টটা থাকে সেটা হচ্ছে ইলিয়াম আর জেজুনাম। তো এই দুটো পার্ট যেটা থাকে, জেজুনাম আর ইলিয়াম, এই দুটো পার্টেতে যেটা হয় সেটা হচ্ছে খাবারগুলো, ডাইজেস্টেড ফুডগুলো অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়। এবার একটা দেখা যায় যে এই স্মল ইন্টেস্টাইনে খাবার ডাইজেস্ট করার জন্য এখানেই অ্যাসোসিয়েটেড কন্ডিশনে যেটা থাকে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। এবার প্যানক্রিয়াস যেটা থাকে সেটা একটু ভালো করে দেখলে বোঝা যায় যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস, ঠিক আছে। এবার প্যানক্রিয়াসের মধ্যেতে কিছু অ্যাকচুয়ালি গ্ল্যান্ডস আছে, যে গ্ল্যান্ডস থেকে কিছু এনজাইম সিক্রেট হয়। এই যে দেখো এনজাইম সিক্রেট করছে এবং সেগুলো একটা প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যেতে ওপেন হচ্ছে এবং প্যানক্রিয়াটিক ডাক্টটা এসে অ্যাকচুয়ালি ওপেন হয় যেটা, সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টে। এবার এই প্যানক্রিয়াটিক ডাক্টের গায়ে গায়ে যে সমস্ত অ্যাকচুয়ালি গ্ল্যান্ডসগুলো রয়েছে, এই গ্ল্যান্ডসগুলো এইগুলো সব হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখান থেকে এনজাইম সিক্রেট হয় যেগুলো হচ্ছে প্রোটিওলাইটিক, মানে প্রোটিন ডাইজেস্ট করবে, কার্বোহাইড্রেট ডাইজেস্ট করবে বা ফ্যাট ডাইজেস্ট করবে। তো সেরকম প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক এনজাইম সেগুলো তৈরি করে এবং সেগুলো সব এসে যেখানে মুক্ত হয় সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। তো এখানে এই যে গ্ল্যান্ডস যেগুলো রয়েছে, এই গ্ল্যান্ডসগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এরা এনজাইম সিক্রেট করে। আর দেখা যায় যে এর মধ্যেতে কিছু কিছু এই রকম টাইপের দেখো কিছু সেল ক্লাম্প হয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে দেখো এরকম ছড়িয়ে ছিটিয়ে অ্যাকচুয়ালি কিছু গ্ল্যান্ডস রয়েছে, যে গ্ল্যান্ডসগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই অংশগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানেতে কিছু সেল আছে, যে সেলগুলো থেকে কিছু হরমোন সিক্রেট হয়। সেই হরমোনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের সাথে গিয়ে মেশে, মানে এগুলো অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলে গিয়ে তার মেটেরিয়ালগুলোকে সিক্রেট করছে হরমোনগুলো, এবং ব্লাডের থ্রু দিয়ে এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেড হয়। তো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কিছু হরমোন, যেমন ইনসুলিন, গ্লুকাগন, যেগুলোকে বলা হয় প্যানক্রিয়াটিক হরমোন। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি এই প্যানক্রিয়াটিক ডাক্টের থ্রু দিয়ে যেটা হয় সেটা হচ্ছে এনজাইম সিক্রেট হয়। আর এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, মানে এখানেতে সায়েন্টিস্টের নাম অনুযায়ী এরকম নামকরণ করা হয়েছে, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বাংলায় বলে, বা ইংরেজিতে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় সেগুলো গিয়ে সমস্ত ব্লাডে মেশে। এবার যেহেতু এখানে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, এই যে এখানে হরমোন সিক্রেট হচ্ছে তাহলে এন্ডোক্রাইন, আর এনজাইম সিক্রেট হচ্ছে এক্সোক্রাইন, দুটো ফাংশন একসাথে হয়, সেই জন্যই এই গ্ল্যান্ডগুলোকে বলে হেটেরোক্রাইন গ্ল্যান্ড। এবার অ্যাকচুয়ালি এই প্যানক্রিয়াটিক যেখানেতে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে অংশটা, বা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্যানক্রিয়াটিক আইল্যান্ডস। তো সেই অ্যাকচুয়ালি আইলেট যে অংশগুলো রয়েছে, প্যানক্রিয়াটিক আইলেটগুলো, সেখানেতে অ্যাকচুয়ালি কিছু সেল থাকে, যেমন এই যে দেখো আলফা সেল, বিটা সেল। এবার আলফা সেল থেকেই অ্যাকচুয়ালি গ্লুকাগন তৈরি হয়, আর বিটা সেল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনসুলিন। তো অ্যাকচুয়ালি দেখো এইটা হচ্ছে গ্ল্যান্ডটা, এবং এটা স্মল ইন্টেস্টাইন যে জায়গাটা থাকে, এই যে স্মল ইন্টেস্টাইনে এটা ওপেন হয়। তো এখানে ওপেন হওয়ার সময় যেটা যে দেখা যায় যে লিভার থেকে বাইল জুস সিক্রেট হয়, পিত্তরস যেটাকে বলে, সেটা অ্যাকচুয়ালি গল ব্লাডারের মধ্যে স্টোর থাকে, এবং গল ব্লাডার থেকে বাইল জুস যেটা সেটা অ্যাকচুয়ালি বেরোয়। আর ঠিক সেরকম প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস অ্যাকচুয়ালি বেরোয়, এবং দুটো একসাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে, এই ছবিটার এইটা হচ্ছে গল ব্লাডার যেটা আসছে সেখান থেকে, এবং দুটো অ্যাসোসিয়েটেড কন্ডিশনে অ্যাকচুয়ালি ওপেন হয় যেটা, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যেতে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্ল্যান্ডটা। এবার গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে সেলগুলো যেগুলো ক্লাম্প কন্ডিশনে রয়েছে এগুলোই অ্যাকচুয়ালি বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে এইগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সেখানকার মধ্যে বেশ কিছু টাইপের সেল থাকে যেগুলো সবই এন্ডোক্রিন সেল, এবং সেখান থেকেই হরমোনগুলো সিনথেসিস হয় বা সেখান থেকে হরমোনগুলো সিক্রেট হয়। এবার এখানে যে সেলগুলো থাকে সেটা চারটে টাইপের সেল থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে। একটা হচ্ছে আলফা সেল, সেকেন্ড রয়েছে বিটা সেল,
থার্ড রয়েছে ডেল্টা সেল, আর ফোর্থ রয়েছে অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল বা এফ সেল যেটাকে বলা হয়। তো আলফা সেল থেকে সিক্রিট হয় গ্লুকাগন, বিটা সেল থেকে সিক্রিট হয় ইনসুলিন, ডেল্টা সেল থেকে সিক্রিট হয় সোম্যাটোস্ট্যাটিন, আর ফলিকিউলার যে সেলগুলো থাকে সেই ফলিকিউলার সেল থেকে সিক্রিট হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আর এক্সোক্রাইন সেলগুলি হচ্ছে অ্যাকচুয়ালি এই সেলগুলো যেগুলো থেকে অ্যাকচুয়ালি এনজাইম সিক্রিট হচ্ছে, এবং এনজাইমগুলো ডাইরেক্ট গিয়ে ওপেন হচ্ছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4টে টাইপের সেল আছে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল এবং ফলিকিউলার সেল। এবার যখনই আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অ্যাকচুয়ালি হরমোনগুলোকে পড়তে যাব, সেখানে যে হরমোনগুলো আসে দেখো ফার্স্টেই আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোম্যাটোস্ট্যাটিন, আর ফলিকিউলার সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এবার দেখা যায় যে এগুলোর মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনসুলিন, যেটা নিয়ার অ্যাবাউট 70%, আর অন্যদিকে গ্লুকাগন যেটা থাকে সেটা 25% মতো। সোম্যাটোস্ট্যাটিনের পার্সেন্টেজ টোটাল হরমোনের রেসপেক্টে 5%-এরও কম, লেস দ্যান 5%, আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খুবই সামান্য অ্যামাউন্টে অ্যাকচুয়ালি সিক্রেটেড হয়। এবার যখনই অ্যাকচুয়ালি আমরা এই হরমোনের কথা বলি, তো এই হরমোনগুলোর কি ফাংশন একটু খুব ভালো করে বুঝবে। তো যখনই আমরা খাবার খাই অ্যাকচুয়ালি কি হয়, খাবার খাওয়ার সাথে সাথেই ব্লাডের মধ্যে মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে ব্লাডের মধ্যেতে প্রচুর অ্যামাউন্টে গ্লুকোজ এসে মেশে, কিন্তু সেই গ্লুকোজটা ব্লাডে থেকে তো লাভ নেই, সেটা দরকার হচ্ছে প্রত্যেকটা সেলের ভেতর, নার্ভের ভেতর, সেখানেতে। কারণ আমাদের যে কোনো কাজ করার সময়, এক্সারসাইজ করার সময়, ছোটাছুটি করার সময়, বা যে কোনো কিছু চিন্তা ভাবনা করার জন্য বডির প্রত্যেকটা সেলের কিন্তু গ্লুকোজ দরকার। তো যখনই আমরা খাবার খাই, খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের বডিতে যেটা সিক্রিট হয় সেটা হচ্ছে ইনসুলিন। কারণ খাবার খাওয়ার পরেই দেখা যায় খাবারগুলো আস্তে আস্তে যখন অ্যাবজর্ব হয় তাহলে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল যেটা সেটা বাড়তে থাকে। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজগুলোকে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট করে বডির বিভিন্ন সেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া। কারণ গ্লুকোজ যেটা দরকার সেটা হচ্ছে সেলের, কারণ সেল সেই গ্লুকোজগুলোকে ভেঙে অ্যাকচুয়ালি শক্তি তৈরি করবে যেটা দিয়ে আমরা কোনো কাজ করব। তো ন্যাচারালি দেখা যায় যে ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজগুলোকে সেলের ভেতরেতে ঢুকিয়ে দেওয়া। তো সেই জন্য দেখা যায় যে অ্যাকচুয়ালি মানে আমাদের যে সেলগুলো, বডির ভেতর যে সেলগুলো থাকে, সেই বডির ভেতরের সেলগুলোকে গ্লুকোজ অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার জন্য সেখানে গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে। সেল মেমব্রেনের গায়েতে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। ইনসুলিন অ্যাকচুয়ালি গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলোকে অ্যাক্টিভেট করে, যার জন্য দেখা যায় যে ব্লাড থেকে আস্তে আস্তে গ্লুকোজগুলো সমস্ত ঢুকে যায় সেলের ভেতর। তাহলে খাবার খাওয়ার সাথে সাথেই ইনসুলিন সিক্রিট হয়, এবং ইনসুলিন যেটা করে সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয় এবং সেলুলার গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়, মানে সেলের ভেতরেতে গ্লুকোজগুলোকে অ্যাকচুয়ালি প্রবেশ করিয়ে দেয়। এবার যখন খাবার খাওয়ার অনেকক্ষণ বাদে যখন দেখা যায় যে দেহের মধ্যে গ্লুকোজের আবার অভাব হচ্ছে, যে অ্যাকচুয়ালি বডির মধ্যে তো হয়তো দেখা যাচ্ছে এক্সারসাইজ করার জন্য মাসেলের মধ্যে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হচ্ছে বা গ্লুকোজ দরকার, তখন সে চাইবে কোথায়, মাসেল সেল ব্লাড থেকে নিতে চাইবে, কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল দেখা যাচ্ছে তখন কমে গেছে, কারণ প্রত্যেকটা সেলই কিন্তু গ্লুকোজ নিয়ে নিয়েছে। তো তখন দেখা যায় যে দেহের মধ্যে অ্যাকচুয়ালি লিভার যেটা থাকে, যকৃৎ যেটাকে আমরা বলি, তারা কিছু গ্লুকোজ স্টোর করে রাখে। তো যখনই দেখা যায় যে অ্যাকচুয়ালি বডির কোনো সেলেতে গ্লুকোজের রিকোয়ারমেন্ট রয়েছে, তখন দেহের মধ্যে সিক্রিট হতে শুরু হয় সেটা হচ্ছে গ্লুকাগন। এবং গ্লুকাগন যেটা করে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে সেলগুলোর মধ্যে গ্লুকোজ স্টোর হয়ে রয়েছে সেই সেলগুলো থেকে গ্লুকোজগুলোকে বার করে সেটাকে আবার ব্লাডের মধ্যে মিশিয়ে দেয়, যাতে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ে এবং যে সেলের অ্যাকচুয়ালি গ্লুকোজ রিকোয়ারমেন্ট রয়েছে তারা যাতে ব্লাড থেকে ওই গ্লুকোজটা পেয়ে যায়। তাহলে দেখো ইনসুলিনের যা ফাংশান, গ্লুকাগনের ফাংশান হচ্ছে পুরো উল্টো। সেই জন্য এই দুটো হরমোনকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক হরমোন। কারণ ইনসুলিন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সিক্রেট হয়, গ্লুকাগন খাবার খাওয়ার অনেক পরে সিক্রেট হয়। ইনসুলিন অ্যাকচুয়ালি গ্লুকোজকে ব্লাড থেকে সেলের ভেতর ঢোকায়, আর গ্লুকাগন সেটা সেল থেকে ব্লাডের মধ্যে গ্লুকোজটাকে বার করছে। তাহলে যেহেতু দুজনকার ফাংশনটা পুরোপুরি বিপরীত, সেই জন্যই এদের দুজনকে বলা হয় পরস্পরের অ্যান্টাগনিস্টিক হরমোন। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন প্রোডাকশান রেটটা তার দেহেতে কমে যায়, তার জন্যই দেখবে তার ব্লাড সুগার হয়, মানে তার খাবার খাওয়ার পর তার বডির মধ্যে গ্লুকোজ অ্যাকচুয়ালি ঢুকছে
ব্লাডের মধ্যেতে গ্লুকোজ প্রচুর রয়েছে, কিন্তু ইনসুলিন সাফিসিয়েন্ট তৈরি হচ্ছে না বলে অ্যাকচুয়ালি সেলের ভেতরে ওই গ্লুকোজগুলো ঢুকছে না, তাহলে ব্লাডের মধ্যেই গ্লুকোজটা থেকে যাচ্ছে। তাহলে ব্লাডের ভেতরে গ্লুকোজ থেকে তো লাভ নেই, কারণ সেটা তো সেলের প্রয়োজন, কিন্তু ইনসুলিনের অভাবে সেটা সেলের মধ্যে ঢুকছে না, তার জন্য সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং যাদের এনার্জি রিকোয়ারমেন্ট খুব বেশি, যেমন নার্ভাস সিস্টেম, তো দেখা যায় যাদেরই ব্লাড সুগার হয় তাদের নার্ভাস সিস্টেম খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায়। তো সেই কারণে তাদের তখন যেটা করতে হয় সেটা হচ্ছে ইনসুলিন ইঞ্জেকশান নিতে হয়। ইনসুলিন ইঞ্জেকশানের যেটা নিয়ম, যদি এটা অ্যাকচুয়ালি দেখো গ্লুকাগনের ইঞ্জেকশানের ছবি দেখানো হচ্ছে, দরকার হলে কারো ক্ষেত্রে গ্লুকাগনও তাকে নিতে হতে পারে। তো জেনারেলি যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ইনসুলিন ইঞ্জেকশান। ইনসুলিন ইঞ্জেকশান যেটা করা হয় সেটা হচ্ছে খাবার খাওয়ার পরেই স্মল ইন্টেস্টাইনের কাছে, অর্থাৎ পেটের যে পেটের কাছেতে অ্যাকচুয়ালি ইঞ্জেকশানটা চামড়ার নিচেতে একটুখানি করে ইনসুলিন ইঞ্জেকশান তার বডির মধ্যেতে ইনজেক্ট করতে হয়। এবং যখনই খাবার খাবে, যতবারই খাবার খাবে, তাকে ওই বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশানটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এবার তার জন্য আলাদা ওষুধও আছে, কিন্তু ইনসুলিন যে ইঞ্জেকশানটা সেটা কিন্তু মোর এফেক্টিভ, সেটা অনেক বেটার। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনসুলিন হরমোন, যার কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমানো। এটা ছাড়াও দেখো ডেল্টা সেল থেকে তৈরি হয় সোম্যাটোস্ট্যাটিন। দেখবে সোম্যাটোস্ট্যাটিন অ্যাকচুয়ালি কী করে, বডির অ্যাবনর্মাল গ্রোথকে কমায়। কারণ ইনসুলিন অ্যাকচুয়ালি দেখো খাবার সাপ্লাই যখনই করছে তাহলে সেলের অ্যাক্টিভিটি খুব বেড়ে যায়। তাহলে দেখবে যে সোম্যাটোস্ট্যাটিন মেনলি কাজ করে যেটা, সেটা হচ্ছে গ্রোথ হরমোনের অ্যান্টাগনিস্টিক হরমোন। গ্রোথ হরমোন কী করে, জীবদেহের আকার বৃদ্ধি ঘটায়, কিন্তু অ্যাবনর্মাল যদি গ্রোথ হয় তাহলে সেটা আবার দেখা যায় বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে দেয়। তাই অ্যাবনর্মাল গ্রোথকে আটকানোর জন্য যে হরমোনটা সিক্রেটেড হয় সেটা হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন, যেটা অ্যাকচুয়ালি বডির অ্যাবনর্মাল গ্রোথকে সবসময় আটকায়। আর অন্যদিকে দেখা যায় যে এখান থেকে ফলিকিউলার যে সেল থাকে সেখান থেকে খুব কম অ্যামাউন্টে একটা হরমোন সিক্রেট হয়, যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই হরমোনটা একটা লোকাল হরমোন, এটা প্যানক্রিয়াসেই তৈরি হয়, অগ্নাশয়েই তৈরি হয় এবং অগ্নাশয়েই কাজ করে, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লোকাল হরমোন। এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যে কাজটা করে, দেখো প্যানক্রিয়াস থেকে প্রচুর অ্যাকচুয়ালি এনজাইম সিক্রেট হয় এবং প্রচুর সেখানে হরমোনও সিক্রেট হয়। যেহেতু এরা দেখো হেটেরোক্রাইন গ্ল্যান্ড, দুরকম জিনিসই এখান থেকে সিক্রেট হচ্ছে, সেই জন্য এই গ্ল্যান্ডের নিজস্ব একটা রেগুলেশন খুব দরকার, যে যাতে সমানভাবে সব হরমোনগুলো যখন যেটা দরকার বা এনজাইমগুলো যখন যেটা দরকার সেটা যাতে প্রডিউস হতে পারে এবং সেখানকার মধ্যে প্রত্যেকটা সেল সমানভাবে খাবার পায়, অক্সিজেন পায়, সেগুলোকে দেখারও কিন্তু একটা ব্যাপার থেকে যায়। তো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অ্যাকচুয়ালি কী হয়, প্যানক্রিয়াসেই তৈরি হয় এবং প্যানক্রিয়াসের যে ফাংশান, সেই ফাংশানগুলোকে রেগুলেট করার জন্য এটা কাজ করে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা ছাড়াও দেখো আরও একটা গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, যেটা আমাদের অ্যাকচুয়ালি ট্রাকিয়া বা শ্বাসনালীটা এসে যেখানে ব্রাঞ্চ করে যাচ্ছে দুদিকে। তো এই যে ব্রাঞ্চ যেগুলো রয়েছে, এই ব্রাঞ্চগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা ব্রঙ্কাস, এর ঠিক কানেকশানেতে এই গ্ল্যান্ডটা থাকে। এই গ্ল্যান্ডটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ড কী করে, এরা থাইমোসিন বলে একটা হরমোন সিক্রেট করে, যে থাইমোসিন হরমোন আমাদের বডির মধ্যে ডাব্লিউবিসি, যারা ইমিউনিটি প্রোভাইড করে, যে বাইরে থেকে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে সেই রোগ জীবাণুর এগেনস্টে তারা অ্যাকচুয়ালি বডিকে প্রিভেন্ট করে। তো সেই ডাব্লিউবিসিকে অ্যাক্টিভেট করার জন্য এই এনজাইমটা কাজে লাগে। তো এটা অ্যাকচুয়ালি থাকছে যেটা, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, এবং থাইমাস গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিনথেসিস হয় তার নাম হচ্ছে থাইমোসিন হরমোন, সেটাই অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিকে অ্যাক্টিভেট করতে কাজে লাগে। এবার এই যে থাইমোসিন হরমোন, এটা কিন্তু দেহের মধ্যে প্রথম দিকে দেখা যায় যে এই থাইমাস গ্ল্যান্ড যেটা, এটা একটা টেম্পোরারি গ্ল্যান্ড, এটা ছোটোবেলা থেকে আমাদের দেহেতে থাকে, কিন্তু 18 বছরের পর থেকে এটা আস্তে আস্তে নষ্ট হয়। মোটামুটি দেখা যায় 25 বছরের মধ্যে এটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়। তো স্বাভাবিকভাবে মনে হবে যে তাহলে 25 বছরের পর কি আমাদের ইমিউনিটি দরকার পড়ে না? তা কখনোই নয়। অ্যাকচুয়ালি তখন এই গ্ল্যান্ডটা ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু ততদিনে দেখা যায় আমাদের স্টম্যাক, পাকস্থলী যেটা বলে, তার পাশেতে স্প্লিন বা প্লিহা বলে একটা গ্ল্যান্ড অরিজিন করতে শুরু করে এবং দেখা যায় যে এই ফাংশনটাই তখন স্প্লিনের মধ্যেতে অ্যাকচুয়ালি শিফট হয়ে যায় এবং এই গ্ল্যান্ডটা তখন কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এবং এর যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের বডিকে ইমিউনিটি দেওয়ার জন্য দুটো টাইপের সেল থাকে। একটা হচ্ছে বি লিম্ফোসাইট বলে একটা ডাব্লিউবিসি থাকে, আর একটা টি লিম্ফোসাইট বলে একটা ডাব্লিউবিসি থাকে। এই ডাব্লিউবিসি দুটোই তৈরি হয় কিন্তু বোন ম্যারো।
দুটোই তৈরি হয় যেটা, সেটা হচ্ছে বোন ম্যারো। কিন্তু এটা ম্যাচিওর হয় বা অ্যাক্টিভ হয় অ্যাকচুয়ালি বোন ম্যারোতে তৈরি হয়ে বি লিম্ফোসাইট বোন ম্যারোতেই ম্যাচিওর হয়, তো সেই জন্য ওটাকে বলা হয় বি লিম্ফোসাইট। আর অন্যদিকে টি লিম্ফোসাইট তৈরি হয় তো বোন ম্যারোতে, কিন্তু ম্যাচিওর হয় অ্যাকচুয়ালি থাইমাস গ্ল্যান্ডে, এই থাইমোসিন হরমোনের প্রেজেন্সে। তো সেই জন্য ওই অ্যাকচুয়ালি লিম্ফোসাইটটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। তাহলে দুটো টাইপের লিম্ফোসাইট অ্যাকচুয়ালি রয়েছে যেগুলো আমাদের বডির ইমিউনিটি প্রোভাইড করে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। যেখানে ম্যাচিউরিটি হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই নামটা বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট বলা হয়। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাস্ট নামটা, কিন্তু এখানে এই যে বি লিম্ফোসাইট কথাটা কিন্তু ঠিক বোনস থেকে আসা নয়। অ্যাকচুয়ালি এই লিম্ফোসাইট সেলগুলো সবার প্রথম বার্ডসের মধ্যেতে স্টাডি করা হয়েছিল, এবং বার্ডসের মধ্যেতে দেখা গিয়েছিল যে বোন ম্যারোর মধ্যেতে ডাব্লিউবিসিগুলো তৈরি হয়, গিয়ে একটা টাইপের ডাব্লিউবিসি ম্যাচিওর হয় যেটা, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ডে। আর একটা টাইপের ডাব্লিউবিসি ম্যাচিওর হয় যেটা, সেটা হচ্ছে এদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের একদম শেষ পার্টেতে একটা ছোট্ট গ্ল্যান্ড আছে যেটার নাম হচ্ছে বার্সা ফ্যাব্রিসিয়াস। এবার দেখো এখানে এই বার্সা ফ্যাব্রিকাস যেটা রয়েছে, এই বার্সা ফ্যাব্রিকাসেতে কেউ কেউ ডেভেলপড হয় আর কেউ কেউ থাইমাসে ডেভেলপড হয়। যারা থাইমাসে ডেভেলপড হয় তাদেরকে বলা হয় টি লিম্ফোসাইট, আর যারা এই বার্সা ফ্যাব্রিকাসে ডেভেলপড হয় তাদেরকে বলা হয় বি লিম্ফোসাইট। অ্যাকচুয়ালি বার্সা ফ্যাব্রিকাস থেকেই বি লিম্ফোসাইট কথাটা আসা, কিন্তু মানুষের ক্ষেত্রে যেহেতু দেখো বোনেতেই মানে বোন ম্যারোর মধ্যেই ওটা ডেভেলপ হচ্ছে, সেই জন্য ওটাও যেহেতু বি অ্যালফাবেট দিয়েই দেখো তারও স্টার্ট, সেই জন্য এখানেতে বি লিম্ফোসাইটই নাম রেখে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বি কথাটার অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বার্সা ফ্যাব্রিকাস। আর অন্যদিকে টি লিম্ফোসাইটের যেটা অ্যাকচুয়ালি অর্থ আর কি, বা টি দিয়ে যেটা বোঝানো হয়, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। তো এটাই গেল যেটা, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। কিন্তু ওই যে বললাম যে একটা এজের পর অ্যাকচুয়ালি ওই টি লিম্ফোসাইটগুলো থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিওর হয় না, সেটা হয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের বডির সবথেকে বড় লিম্ফ গ্ল্যান্ড, সবথেকে বড় লসিকা গ্রন্থি যেটাকে বলা হয় স্প্লিন বা প্লিহা, যেটা পাকস্থলীর গায়েতে থাকে, সেখানেতে ম্যাচিওর হয়। এরপরে চলে আসছে যেটা, সেটা হচ্ছে টেস্টিস। টেস্টিস হচ্ছে দেখবে একটা মিক্সড গ্ল্যান্ড, আগে পড়েছি আমরা। তো টেস্টিসের মধ্যে দেখা যায় যে সেখানেতে অ্যাকচুয়ালি স্পার্ম প্রোডাকশান হয়। এবার টেস্টিস যেটা থাকে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টেস্টিস স্ট্রাকচার। টেস্টিসের মধ্যেতে দেখা যায় এরকম কয়েলড একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। তো এই সেমিনিফেরাস টিউবিউলটাকে যদি বড় করে দেখা হয় এবং সেমিনিফেরাস টিউবিউলের ক্রস সেকশন করে দেখা হয়, তাহলে দেখা যায় যে এখানেতে মিওসিস সেল ডিভিশন হয়, এবং কিছু সেল আছে যে সেলগুলো মিওসিস সেল ডিভিশন করে তারা স্পার্ম তৈরি করে। যে সেলগুলো মিওসিস সেল ডিভিশনে যায় সেগুলোকে বলা হয় স্পার্ম মাদার সেল, অর্থাৎ বলা হয় শুক্রাণু মাতৃকোষ বাংলাতে বলে। আর সেখান থেকে অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে আমরা জানি যে একটা সেল ডিভাইড করে দুটো সেল ফার্স্টে তৈরি করে মিওসিসে, এবং দুটো থেকে চারটে সেল তৈরি করে, এবং সেইভাবে প্রত্যেকটা সেল ডিভাইড করে দেখা যায় চারটে করে স্পার্ম সেল তৈরি করে, এবং প্রথম সেলগুলো যেটা তৈরি হয় নর্মাল সেলের মতোই দেখতে হয়, তারপর তাদের মধ্যে ফ্লাজেল্লা ডেভেলপ হতে শুরু করে, এবং ধীরে ধীরে চেঞ্জ হয়ে তারা ম্যাচিওর স্পার্ম যেটা সেটা তৈরি করে। এবার এই মিওসিস সেল ডিভিশনে যেহেতু দুবার করে সেলটা ডিভাইড করছে, এবং নর্মাল একটা সেল থেকে যখন স্পার্ম তৈরি হতে যায় তখন তার স্ট্রাকচারাল একটা প্রচুর চেঞ্জ আসে। তো সেই জন্য এই গোটা প্রসেসটা ঘটানোর জন্য প্রচুর সেখানে নিউট্রিয়েন্ট দরকার লাগে, প্রচুর সেখানে খাবার দরকার লাগে। আর সেকেন্ড যেটা দরকার লাগে সেটা হচ্ছে এখানেতে একটা স্পেশালাইজড হরমোন দরকার লাগে, যেটা এই মিওসিস সেল ডিভিশন অপারেট করতে কাজে লাগে। তো সেই জন্য অ্যাকচুয়ালি দেখা যায় যে এই প্রসেসটা, এই যে স্পার্ম প্রোডাকশান যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। অ্যাকচুয়ালি স্পার্ম এবং জেনেসিস কথাটার অর্থ হচ্ছে তৈরি হওয়া, স্পার্ম প্রোডাকশানের প্রসেস, সেই জন্য এটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। এখানে যেটা হয় সেটা হচ্ছে স্পার্ম মাদার সেল, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পার্মাটোগোনিয়া, এরা মিওসিস সেল ডিভিশনে যায়, এবং একটা স্পার্মাটোগোনিয়া থেকে চারটে করে স্পার্ম তৈরি হয়। সেই জন্য অনেক সময় দেখবে ঘুরিয়ে প্রশ্ন করে যে 100টা স্পার্ম তৈরি করতে কতগুলো স্পার্মাটোগোনিয়া সেল লাগবে বা কতগুলো স্পার্ম মাদার সেল লাগবে। সেটা হচ্ছে 100টা স্পার্ম তৈরি করতে গেলে 25টা সেখানে দেখো স্পার্মাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল সেখানে প্রয়োজন। এবার যখনই স্পার্ম প্রোডাকশানের কথা বলা হয়, দেখো অ্যাকচুয়ালি কীভাবে এটা রেগুলেট হয়, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে দেখবে দুটো হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ বা আইসিএসএইচ বলে।
এবার এফএসএইচ যে হরমোনটা থাকে সে দেখা যায় অ্যাকচুয়ালি টেস্টিসের মধ্যে এই যে দেখো এই যে সেমিনিফেরাস টিউবিউল রয়েছে, এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কিছু সেল থাকে, যে সেলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সাটোলি সেলস। অ্যাকচুয়ালি এই যে সাইটোপ্লাজম যেটা দেখছো এখানেতে এই যে দেখো লাইট কালারের অ্যাকচুয়ালি কিছু সেল, এর স্পেসিফিক কোনো শেপ নেই, দেখো বড় আকারের একটা শেপের একটা সেল রয়েছে। তো এইখান থেকে সেলটা ধরো শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, যার মাঝে মাঝেই এই স্পার্মাটোগোনিয়ার যে সেলগুলো বা স্পার্মগুলো সেগুলো রয়েছে। তো এই যে সেলটা যেটা রয়েছে এই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সাটোলি সেল বা এগুলোকে বলা হয় নার্ভ সেল। তো এফএসএইচ হরমোন এই সাটোলি সেলগুলোকে স্টিমুলেট করে এবং সেখান থেকে নিউট্রিশন প্রোভাইড করে, মানে এই সাটোলি সেলগুলো প্রচুর পরিমাণে খাবার দেয়, নিউট্রিশন দেয়, সেইগুলোকেই ব্যবহার করে এই স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হয়। তাহলে এফএসএইচ অ্যাকচুয়ালি নিউট্রিশন প্রোভাইড করতে হেল্প করে। আর এলএইচ বা আইসিএসএইচ সেটা কি করে, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিককে স্টিমুলেট করে। ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক কোথায় থাকে, সেমিনিফেরাস টিউবিউল যেগুলো থাকে, এই যে দেখো মানে একদম পুরো একদম এখানে পেঁচিয়ে জট পাকানোর মতো দেখো স্ট্রাকচারটা রয়েছে, এর মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে, এর মাঝে মাঝে যেগুলো দেখো একটু ডিপ কালারের দেখতে লাগছে আর কি, ওই জাস্ট এই মাঝের যে গ্যাপগুলো আছে ধরো টিউবের, সেইখানেতে কিছু সেল থাকে যেগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল সেল। এলএইচ অ্যাকচুয়ালি মানে স্টিমুলেট করে কাকে, ইন্টারস্টিশিয়াল সেলকে, সেই জন্য এটাকে বলে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক এটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী তাকে স্টিমুলেট করে এবং সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন প্রডিউস করে, যে টেস্টোস্টেরন হরমোনই কিন্তু স্পার্ম প্রোডাকশনের ক্ষেত্রে হেল্প করে। এবং টেস্টোস্টেরন একটা লোকাল হরমোন যেটা এখানেই তৈরি হয় এবং সেমিনিফেরাস টিউবিউলের গায়েতে মানে সেমিনিফেরাস টিউবিউলের জাস্ট বাইরেতে তৈরি হয়, সেমিনিফেরাস টিউবিউলের ভেতরেতে স্পার্ম প্রোডাকশনের জন্য হেল্প করে। তো সেই জন্যই এটা টেস্টোস্টেরন যেটা রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে লোকাল হরমোন। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি দেখো এফএসএইচ আর এলএইচ তারা কিন্তু এই স্পার্মাটোজেনেসিস থেকে মানে অ্যাকচুয়ালি যে প্রসেসটা রয়েছে যেখানে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হয় সেই মেথডটাকে তারা কিন্তু কন্ট্রোল করছে। ঠিক একইভাবে প্যারালালি ওভারি যেটা অ্যাকচুয়ালি থাকছে, যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেটাও একটা মিক্সড গ্ল্যান্ড, এটাও একটা মিশ্র গ্রন্থি। এবং সেখানেতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে সেখানেও দেখো ওভারি অ্যাকচুয়ালি পেয়ার্ড স্ট্রাকচার, এক জোড়া সেখানেতে থাকছে, পেয়ার্ড কন্ডিশনে ওভারি থাকে। সেখানেও উজেনেসিস বলে একটা প্রসেস হয় যেখানে উগোনিয়া মানে হচ্ছে ওভা মাদার সেল থেকে ওভা তৈরি হয়। এবার এখানেও মিওসিস সেল ডিভিশন হয়, সেখানেও কিন্তু একটা সেল ডিভাইড করে চারটে সেল তৈরি করে, কিন্তু দেখা যায় যে ওভা প্রোডাকশানের সময় অ্যাকচুয়ালি ওভার যে সেলটা থাকে সেই সেলটাই কিন্তু মেনলি নেক্সট যে অর্গানিজমটা তৈরি হবে তার বডির জাইগোট, দেখবে যে কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে যে কোনো একটা জীবের প্রথম সেলটা যেটা সেটাকে দেখবে বলা হয় জাইগোট। সেই জাইগোটের জন্য যে সেলটা থাকে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ওভা সেলটাই থাকে, কারণ স্পার্ম থেকে খালি দুটো জিনিস আসে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সেন্ট্রোজোম সেলের, আর বাকি গোটা সেলটাই জাইগোটের গোটা সেলটাই কিন্তু যার সেটা হচ্ছে মায়েরই বডির সেল যেটারই নাম হচ্ছে ওভা। তাহলে ওভা সেলটা কিন্তু খুব বেশি ডেভেলপড হতে হয়। তো সেই জন্য উগোনিয়া প্রসেসে যখন একটা সেল থেকে চারটে সেল তৈরি হয়, চারটে সেল তৈরি হতে পারে কিন্তু চারটে সেলের মধ্যে তিনটের মধ্যে প্রায় সাইটোপ্লাজম থাকেই না, আর একটার মধ্যে সাইটোপ্লাজম প্রচুর পরিমাণে থাকে। তো তার জন্য দেখা যায় যে তিনটে সেল ডিস্ট্রয় হয়ে যায়, অ্যাকচুয়ালি একটা সেলই কিন্তু সারভাইভ করে। তার মানে এখানেও উগোনিয়া থেকে যখন ওভা তৈরি হয় এখানে কিন্তু একটা সেল থেকে চারটে সেলই তৈরি হয়, কিন্তু কি হয় চারটে সেল তৈরি হওয়ার পর তিনটে নন ফাংশনাল হয়ে নষ্ট হয়ে যায়, শুধু একটার মধ্যেই দেখা যায় যে একটাই সেখান থেকে ওভা প্রোডাকশান হয়। এবং কেন নন ফাংশনাল হয়, কারণ তাদের সাইটোপ্লাজম যেটা সেটা খুব কম পরিমাণে থাকে, কারণ একটা সেলকে খুব ভালোভাবে তৈরি হতে হয়, কারণ ওই সেলটাই কিন্তু অ্যাকচুয়ালি জাইগোট হিসেবে কাজ করবে। তো সেই জন্যই যেটা বলা হয় যে উজেনেসিস প্রসেসটাতে সেটা হচ্ছে উগোনিয়া থেকে ওভা যে প্রোডাকশান হয় সেই ওভা প্রোডাকশানটা এখানেতে হয়। এবং সেই প্রসেসটাতে যেটা হয় দেখো পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাকচুয়ালি এফএসএইচ আর এলএইচ দুটো হরমোন দেখো এখানেও এসে কাজ করছে ফিমেল বডিতে। এবং এফএসএইচ হরমোন কী করে, এই ওভারির মধ্যেতে দেখা যায় ফলিকিউলার সেল বলে কিছু সেল আছে, ঠিক আছে, এই ফলিকিউলার সেল যেগুলো রয়েছে সেগুলোকে স্টিমুলেট করে। তারা অ্যাকচুয়ালি ফলিকিউলার সেল যেগুলো থাকে সেই ফলিকিউলার সেলগুলো এই মিওসিস সেল ডিভিশনটার জন্য নিউট্রিশন প্রোভাইড করে। তো ফলিকিউলার সেলগুলো দেখো নিউট্রিশন প্রোভাইড করছে। আর অন্যদিকে এলএইচ যেটা থাকে সেটা হচ্ছে এই ওভারির ভেতরেতেই
ফলিকুলার সেল ছাড়াও ইন্টারস্টিশিয়াল কিছু সেল থাকে, যে ইন্টারস্টিশিয়াল সেলগুলোর ওরকম, এটার কিন্তু ওরকম কোনো সায়েন্টিস্টের নাম নেই, আগেরটা যেমন ছিল ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক, এখানে জাস্ট ইন্টারস্টিশিয়াল সেলসই বলা হয়। তো তাদেরকে স্টিমুলেট করে এবং ইন্টারস্টিশিয়াল সেল যেটা করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন সিক্রেট করে এবং এই ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি ওভা প্রোডাকশানের জন্য হেল্প করে। অর্থাৎ এখানে এই নিউট্রিশন আর ইস্ট্রোজেন পেয়ে অ্যাকচুয়ালি উজেনেসিস যে প্রসেসটা, অর্থাৎ উগোনিয়া থেকে ওভা প্রোডাকশান যে প্রসেসটা, ওভা মাদার সেল থেকে ওভা তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা অপারেট হয়। এবং এখানে দেখো, এখানেও ওই একই রকম একটা কোশ্চেন করা হয় যে 100টা ওভা তৈরি করতে গেলে কতগুলো উগোনিয়া বা কতগুলো ওভা মাদার সেল দরকার লাগবে। দেখো এখানে কিন্তু যদি 100টা ওভা তৈরি করতে যাওয়া হয় তাহলে কিন্তু ওভা মাদার সেল বা উগোনিয়া সেটা কিন্তু 100টাই প্রয়োজন হবে, কারণ যেহেতু দেখো এখানেতে যতগুলো অ্যাকচুয়ালি ওভা তৈরি হবে ততগুলোই উগোনিয়া সেল দরকার, কারণ প্রত্যেক ক্ষেত্রেই উগোনিয়া সেল ডিভাইড করে 4টে করে সেল তৈরি করবে, কিন্তু তার থেকে 3টে ডিস্ট্রয় হয়ে যায় আর একটাই কিন্তু পারসিস্ট করে, একটাই কিন্তু থেকে যায়। এবার জাস্ট একটু রিক্যাপ করে নিই আমরা। তো অ্যাকচুয়ালি দেখো যে ওভারি থেকে যে গ্ল্যান্ড মানে যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে আর কি, সেই ওভারি থেকে দেখো তৈরি হয় যেটা, সেটা অ্যাকচুয়ালি দেখো প্রথম একটা হরমোন আছে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন যেটা, এটা কিন্তু ওভারি থেকে সবসময় তৈরি হয় না। প্রোজেস্টেরন যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো সময় মায়ের বডির ভেতরে কোনো চাইল্ড ডেভেলপ করে তখনই দেখা যায় অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন যে হরমোন, সেই প্রোজেস্টেরন হরমোনটা অ্যাকচুয়ালি সিক্রেট হয়। তো এই প্রোজেস্টেরন হরমোনটা মায়ের বডিতে কোনো কাজ করে না, এটা অ্যাকচুয়ালি যখনই মায়ের বডির মধ্যে চাইল্ড ডেভেলপড হয়, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ওভারি, এইটা হচ্ছে দুটো ওভারি, আর এই যে দুটো টিউবের মতো স্ট্রাকচার, এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্যালোপিয়ান টিউব। আর এই যে পোর্শনটা থাকে এইটাই অ্যাকচুয়ালি বলে ইউটেরাস। এই ইউটেরাসটার মধ্যেতেই যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চাইল্ড ডেভেলপ করে, যে চাইল্ড যখন গ্রো করে, চাইল্ড যখন বাড়ে তখন এই ইউটেরাসের মধ্যেতেই বাড়ে। এবার প্রোজেস্টেরন হরমোনটা অ্যাকচুয়ালি মায়ের জন্য কোনো কাজ করে না, সেই যেটা করে যে যখনই মায়ের বডির ভেতরে চাইল্ড ডেভেলপমেন্ট হয় তখন প্রোজেস্টেরন হরমোনটাই কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টের জন্য যাবতীয় যা কিছু দরকার সেটা পুরোটাই রেগুলেট করে, যেটা সেটা হচ্ছে প্রোজেস্টেরন এই হরমোনটা। এটা ছাড়াও দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখান থেকে এটা হচ্ছে অ্যান্ড্রোজেন, যেটা ওই যে একটু আগে বললাম টেস্টোস্টেরন। এবার অনেক সময় হঠাৎ করে তোমার মনে হতে পারে যে ওভারির মধ্যে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনিক হরমোন সেটা তৈরি হওয়ার কারণটা কী, কারণ অ্যাকচুয়ালি দেখা যায় যে মানে ওভা তৈরি করার জন্য বা স্পার্ম তৈরি করার জন্য প্র্যাকটিক্যালি দুটো হরমোনই দরকার লাগে, ইস্ট্রোজেনও দরকার লাগে, টেস্টোস্টেরনও দরকার লাগে, কিন্তু ওভা প্রোডাকশানের জন্য ইস্ট্রোজেন বেশি দরকার লাগে, টেস্টোস্টেরন খুব সামান্য অ্যামাউন্ট দরকার লাগে। তো সেই জন্য ইস্ট্রোজেন তো প্রচুর তৈরি করে, আর অ্যাকচুয়ালি কী হয় যে অন্যদিকে খুব সামান্য অ্যামাউন্ট অ্যান্ড্রোজেনিক যে হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন সেটাও কিন্তু খুব সামান্য অ্যামাউন্টে তৈরি করে। আর যখন কোনো বডির মধ্যেতে অ্যাকচুয়ালি কী হয় যে চাইল্ড ডেভেলপমেন্ট হয়, যখন মায়ের বডিতে কোনো চাইল্ড গ্রো করে তখন নতুন করে আর ওভা প্রোডাকশান কিন্তু হয় না, কারণ নতুন করে তখন তার ওভা প্রোডাকশান করার দরকার নেই, কারণ সেই সময় একটা চাইল্ড অলরেডি গ্রো করছে। তো তখন দেখা যায় যে ওভারি থেকে একটা হরমোন সিক্রেট হয় যেটার নাম হচ্ছে ইনহিবিন। এই ইনহিবিন যে হরমোনটা থাকে এটা অ্যাকচুয়ালি কী করে যে নতুন ওভা প্রোডাকশানটাকে বন্ধ রাখে, নতুন ওভা প্রোডাকশানকে স্টপ করে। এবার অ্যাকচুয়ালি ফিমেল বডিতে ওভারি ছাড়াও দেখা যায় প্লাসেন্টা বা ইউটেরাস এরকম কিছু পোর্শন থাকে এবং এখান থেকেও কিছু কিছু হরমোন সিক্রেট হয় যখন অ্যাকচুয়ালি বডির ভেতরে চাইল্ড ডেভেলপমেন্ট হয় তখন, এবং প্রোজেস্টেরনই এই গ্ল্যান্ড যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করে। কিন্তু এই প্লাসেন্টা বা ইউটেরাসের হরমোন আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের জানার এখানে এখন দরকার নেই। তো সেই জন্য এখন যেহেতু আমরা শুধু ওভারি আর টেস্টিস নিয়ে পড়ছি, সেই জন্য এই দুটো নিয়ে আমরা এখন ভাববো, এই প্লাসেন্টা বা ইউটেরাস এটা আমাদের দরকার নেই। এবার দেখো ওভারির মধ্যে তাহলে এই হরমোনগুলো তৈরি হচ্ছে, ঠিক সেরকমই দেখা যায় টেস্টিসের মধ্যেতেও দেখা যায় যে অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রাডায়ল মানে হচ্ছে এটা ইস্ট্রোজেনেরই একটা ফর্ম, যেমন এটা টেস্টোস্টেরনের একটা ফর্ম। তো সেই রকমই এর বডিতেও অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন খুব সামান্য অ্যামাউন্ট তৈরি হয়, প্রচণ্ড কম পার্সেন্টেজ, মানে ধরো 1% হয়তো বা 2% খুব বেশি হলে, তাও ওই রকমই আর কি 1%-এর কাছাকাছি। তো ন্যাচারালি দেখো ওগুলো কী হয় যে জাস্ট ওই ম্যাচুরিটিতে স্পার্ম তৈরি বা ওভা তৈরিতে অ্যাকচুয়ালি কাজে লাগে। তো অ্যাকচুয়ালি স্পার্ম তৈরিতেও দেখো সেখানে মেনলি দরকার লাগে টেস্টোস্টেরন, কিন্তু খুব সামান্য অ্যামাউন্টে ইস্ট্রোজেনও সেখানে লাগছে।
আর যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ইনহিবিন, কারণ এখানেও ওই একই রকম একটা মেথড দেখো এখানে কাজ করে, যে অ্যাকচুয়ালি এই প্রসেসটা মানে স্পার্ম প্রোডাকশান প্রসেসটা যদি কোনো সময় দেখা যায় কমানোর প্রয়োজন আছে বা সাফিসিয়েন্ট স্পার্ম বডির মধ্যে রয়েছে আর নতুন করে স্পার্ম তৈরি হওয়ার দরকার নেই, তো তখন যেটা হয় সেটা হচ্ছে ইনহিবিন হরমোন যেটা করে সেটা হচ্ছে এক্সেসিভ স্পার্ম প্রোডাকশান, যেটা সেটাকে বন্ধ করে। তাহলে এই হরমোনগুলোই অ্যাকচুয়ালি দেখো বডির মধ্যে প্রডিউস হচ্ছে এবং সেগুলো বডির বিভিন্ন ফাংশনটাকে রেগুলেট করছে।